নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সেই সমস্ত লোকজনদের বলুন যারা এই ধরনের আলোচনা শুনতে চান। 1, 2, যদি পারেন, যদি সম্ভব হয়, আমাদের একটা ছোট্ট টাকার বিনিময়ে একটা সদস্যপদ আছে, যদি পারেন নেবেন। না নিলেও অনুষ্ঠান দেখতে কোনো অসুবিধা হবে না। 3 নম্বর, আজকে রাত্রিবেলায় কিন্তু আমাদের জিরো আওয়ার আছে এবং জিরো আওয়ারে আজকের বিষয় দিল্লির যে ককরোচ জনতা পার্টি এবং বিরোধী দলের যে সংসদ অভিযান, ছাত্র যুবকদের যে সংসদ অভিযান, সেই নিয়েই আমাদের আলোচনা। শুরু করছি মতামত। আজকে মতামতের শীর্ষক, অনশন ভাঙতে গিয়ে দেশটাকে জাগিয়ে দিল সরকার। আজ নয়, সেই স্বাধীনতা আন্দোলনের সময় থেকে অনশন সত্যাগ্রহ আন্দোলনের দ্বারা আমরা দেখেছি দেশে দেশে, বিভিন্ন দেশ, সারা পৃথিবীতে গান্ধীজির কাছে অনশন ছিল একটা কারেক্টিভ মেজার, একটা শুধরে নেবার অস্ত্র। নিজের জন্য, দলের জন্য, সরকারের জন্য, সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে বারবার ব্যবহার করেছেন এই অস্ত্র। দেশ বিদেশের যে বিপ্লবী, তারাও বহুবার, আইরিশ বিপ্লবী থেকে দক্ষিণ আফ্রিকার বহু লোক বহুবার এই অনশনের অস্ত্র ব্যবহার করেছেন। ভগৎ সিং, রাজগুরু, সুখদেব জেলে অনশন শুরু করেছিলেন রাজবন্দীদের সাধারণ দাবি দেওয়াগুলো নিয়ে। ব্রিটিশরা শেষমেশ কিছু দাবি মেনে নিলেন, কিন্তু সেদিনের অনশনে যতীন দাস 63 দিন অনশনের পরে মারা গিয়েছিলেন। তার মৃতদেহ লাহোর জেল থেকে নিয়ে আসেন সুভাষচন্দ্র বোস। রবি ঠাকুর গান লেখেন, সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ, দূর করো মহারুদ্র, যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র, মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ। ভাষাভিত্তিক রাজ্য গঠন, ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবিতে তেলেগুভাষী স্বাধীনতা সংগ্রামী শ্রীরামুলু অনশন করেছিলেন 58 দিন এবং তিনি মারা যান। সরকার মৃত্যুর পরে দাবি মেনে অন্ধ্রপ্রদেশ তৈরি করেছিল। ইরম চানু শর্মিলা মণিপুরে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতার আইন আফস্পার বিরুদ্ধে অনশন করেছিলেন। আন্না হাজারে 2011-তে টানা 12 দিন অনশন করেছিলেন জনলোকপাল বিলের দাবিতে। আলাপ আলোচনার পরে সরকার দাবি মানেন, অনশন তুলে নেন আন্না হাজারে। কিন্তু আজ না, সরকার ঠিক করেই নিয়েছেন কোনো কথা বলবেন না, কোনো আলোচনা না করেই অনশন আন্দোলনকেই ভাঙার পথে নামলেন সরকার। সাত সকালে এসে জানানো হলো ডাক্তারদের টিম এসেছেন যারা সোনাম ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করবেন। ওদিকে বিশাল পুলিশ বাহিনী হাজির, তারা নাকি সংসদ অধিবেশন উপলক্ষে সুরক্ষা ড্রিল করার জন্য এসেছেন। এক রুটিন মাফিক ব্যাপার। দেখা গেল ডাক্তার নয়, সাদা পোশাকে পুলিশ এসেছিল সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যেতে। সাদা বেডশিট দিয়ে ঢেকে একটা বেডশিটে ওনাকে তুলে নিয়ে যাওয়া হলো। উপস্থিত পুলিশ বাহিনী বাকিদের সামলালেন। কেন এই লুকোচুরি? কি দাবি ছিল? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সবাই জানে এই দাবি একেবারেই প্রতীক। সবাই জানেন যে একজন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেই এই প্রশ্নপত্র লিক হওয়া বন্ধ হবে না। এটা জড়িয়ে আছে আমাদের এডুকেশন সিস্টেমের সঙ্গে। এটা যারা দাবি করেছেন তারাও জানেন, সরকারও জানেন। তাহলে এই অনশন কেন, এই আন্দোলন কেন? কারণ আন্দোলনকারীরা চান সরকার এই বিষয়ে নজর দিন, আলোচনায় বসুন, একটা রোড ম্যাপ তৈরি হোক। এই তো সরকার সেটা করতেই পারতেন। অনশন আন্দোলনে এরকমটা বহুবার হয়েছে। 2011-তে আন্না হাজারের অনশন তো জোর করে তুলে দেয়নি সরকার, আলোচনা হয়েছে, সরকার দাবি মেনে নিয়েছেন। কিন্তু আজকের মোদীজি সরকার মনে করেন আলাপ আলোচনায় রাজি হয়ে যাওয়ার মানে দুর্বলতা দেখানো। তাই এক সবল সরকারের মতন তারা অনশনকে জোর জবরদস্তি তুলে দিয়ে সমস্যার সমাধান করতে চাইলেন। ফল কি দাঁড়ালো? দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের। এখন যন্তর মন্তর জুড়ে স্লোগান, মোদি হটাও। হ্যাঁ, সারা দেশ দেখছে এক সরকার সংসদ বসার আগে দেশ জুড়ে সাংসদ কেনার অভিযান চালিয়েছেন, খানিকটা সফলও হয়েছেন। সেই সরকার আজ রাজধানীতে ব্রুট পাওয়ার, পুলিশ, লাঠি, টিয়ার গ্যাস দিয়ে এক শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে ভাঙার চেষ্টা করছেন।
মাত্র 1010-12 জমায়েত দিয়ে এক আন্দোলন শুরু হয়েছিল। মঞ্চে সোনাম ওয়াংচুক অনশন করছিলেন, তলায় নেহা বোরা, ওই আমিন, দানিশ, মনীষ, ঐশী এরা সমেত বেশ কিছু বাম ছাত্র নেতা নেত্রীরা অনশনে বসেছিলেন। সোনাম ওয়াংচুককে ঘিরে সংবাদ মাধ্যমে কিছু প্রচার ছিল, খুব সাধারণভাবে সরকার একটা টিম পাঠিয়ে আলোচনা শুরু করতেই পারতো, কিন্তু এর আগেও আমরা দেখেছি সরকার আলোচনা করাতে বিশ্বাসই করে না, সরকার ডায়ালগে বিশ্বাস করে না। সেই সিএএনআরসি আন্দোলনের সময় আমরা দেখেছি কেউ আসেননি আলোচনা করতে। কৃষক আন্দোলনের সময় 1 বছর ধরে লাগাতার অবস্থানের পরেও আলোচনা করে সমস্যার সমাধান তারা চাননি। মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডে কদিন আগে এলাকাতে ওই কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্প নিয়ে স্থানীয় মানুষরা দীর্ঘ সময় ধরে আন্দোলন চালাচ্ছিল। অমিত ভাটনাগরের নেতৃত্বে গত 15 দিন ধরে অনশন বিক্ষোভ থামানো হলো জোর করে, পুলিশ দিয়ে গ্রেপ্তার করে। অমিত ভাটনাগরকে গ্রেপ্তার করা হলো। মানে সরকার আলোচনার কোনো রাস্তা খোলা রাখতে চান না। সিএএনআরসির সময় আমরা শুনেছিলাম গলি মারো চালু, যারা অনশন করছে, যারা অবস্থান করছে তারা সবাই দেশদ্রোহী, এরকম একটা প্রচার হচ্ছে। কিরম অবস্থা! গণতন্ত্রে সরকারের বিরোধিতা করলেই দেশের বিরোধিতা হয়ে যাচ্ছে। তাদের কাছে আলোচনার নামটা এক ধরনের দুর্বলতা প্রদর্শন বলেই মনে হয়। অন্যদিকে এই সরকারের প্রধান বিশ্বের সমস্ত জায়গাতে গিয়ে বলছেন যুদ্ধ করে লাভ নেই, যুদ্ধতে সমাধান হবে না, আলোচনার টেবিলে আসুন। অথচ আজ আমরা রাজধানীতে যা দেখলাম তা এক অঘোষিত যুদ্ধ। সোনাম ওয়াংচুককে অনশন ভাঙানোর জন্য যন্তর মন্তর থেকে তুলে নিয়ে যাওয়ার পরে সেখানে সংবাদ মাধ্যম গেছেন যোগেন্দ্র যাদব, শাবানা আজমি, প্রকাশ রাজ, বিভিন্ন দলের সাংসদরা, আপ নেতা, তৃণমূল নেত্রী থেকে মহাকাশচারী বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস, বিভিন্ন কলেজের অধ্যাপকেরা গেছেন, শিক্ষাবিদরা হাজির হতে থাকলেন। গতকাল জানিয়ে দেওয়া হয়েছিল সংসদ অভিযান হবেই। রাত 12টাতে যন্তর মন্তরের জনসমুদ্র দেখেছি আমরা। হ্যাঁ, মেজাজটা বোঝা গেল সকাল 7টা-8টার সময়। কেবল যন্তর মন্তরের ব্যারিকেড মঞ্চে হাজির হলেন, মধ্যেই ওই ব্যারিকেডের মধ্যে হাজির হয়ে গেলেন 1040-50-এর ভিড়। আর সরকারের পরিকল্পনা ছিল ওদেরকে ওই ব্যারিকেডের মধ্যে আটকে রাখার, অর্থাৎ যন্তর মন্তরের মধ্যে যারা গেছেন তারা সেখানেই আটকে থাকবেন। তাদের ধারণাই ছিল না যে বিভিন্ন জায়গা থেকে ট্রেনে আর বাসে করে ছাত্র যুবকেরা সকালবেলায় আসছেন। হ্যাঁ, দিল্লিতে, উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে ছাত্র যুবকদের এক বিরাট অংশ ট্রেনে বাসে করে বিচ্ছিন্নভাবে রাজধানীতে ঢুকতে শুরু করলেন। আর তখনই রণাঙ্গনটা ছড়িয়ে পড়লো, এধারে লাঠিচার্জ, ওধারে জমায়েত, ওধারে টিয়ার গ্যাস, তো এধারে জমায়েত। সংসদ ভবনে যেন তারা না আসতে পারে তার জন্য 6টা স্তরের ব্যারিকেড, আর শেষে সংসদ ভবনের নিজেদের সুরক্ষা ব্যারিকেড তো আছে। কি দেখলাম আমরা? সংসদ ভবনের সামনে কালো পোশাক পরা এলিট গার্ডের দল দৌড়চ্ছেন দরজা বন্ধ করার জন্য। অত্যাধুনিক অস্ত্র, AK-47, AK-57 এর মতো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশরা। কাদেরকে গুলি করবেন তারা? আমরা ছবি দেখলাম সংবাদ মাধ্যমে। কাদেরকে গুলি করবেন তারা? এই ছাত্র যুবকদের। সংসদ ভবনের 100 মিটার 150 মিটারের দূরে বৃষ্টির মতো টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। রাজধানীর প্রতিটা রাস্তায় ছাত্র যুবকেরা হাঁটছেন, হাতে তেরঙ্গা ঝান্ডা, হাতে সংবিধান, না স্লোগান ধর্মেন্দ্র প্রধান ইস্তফা হতে সীমাবদ্ধ নেই, নরেন্দ্র মোদীর ইস্তফা চাইছে তারা। গোটা রাজধানী দখল করেছে ছাত্র যুবরা, অকুপাই দিল্লি। আমরা শুনেছিলাম সংসদের বদল, সংসদের আলোচনা, সংসদের রীতিনীতি রাস্তা থেকে শুরু হয়। যদি তাই হয় তাহলে বলবো সেই বদলের চাহিদার এক ছবি আজ সারা দিন দিল্লির রাস্তায় আমরা দেখলাম। কি পুরনো দিল্লি, কি লুটিয়েন্স দিল্লি, কি প্রধানমন্ত্রী সাধের নতুন সংসদ ভবনের রাস্তায় পিল পিল করছে আরশোলারা। 2011-তে আন্না আন্দোলনের সময় আমরা দেখেছিলাম রাজনৈতিক উদ্যোগ, সংবাদ মাধ্যমের সক্রিয়তা। এবারে দেখা গেল এক স্বতঃস্ফূর্ততা, সংবাদ মাধ্যমের এক বিরাট শক্তি, এবং বিরোধী দল তাদের পাশে এসে দাঁড়িয়েছে। বিরোধী রাজনৈতিক দলের প্রত্যেকে কুর্নিশ জানিয়েছেন এই লড়াইকে। কংগ্রেস সভাপতি রাজ্যসভায় বলেছেন সরকারকে এখনই আলোচনা শুরু করতে। সমাজবাদী দল থেকে বামপন্থী দল, তৃণমূলের মহুয়া মিত্রকে আমরা দেখলাম মঞ্চ থেকে ছাত্রদের সঙ্গে থাকতে। হ্যাঁ, আজ দিল্লি পুলিশের কর্তারা জল কামান, টিয়ার গ্যাস, লাঠি আর বন্দুক দিয়ে ঘিরে রাখতে গিয়েছিলেন ওই ছাত্রছাত্রী, যুবক যুবতীদের। দেখা গেল দিনের শেষে তারা কার্যত অসহায় হয়ে অবরুদ্ধ অবস্থায় বসে আছে। হ্যাঁ, বহু জায়গায় লাঠি চলেছে, রক্তাক্ত হয়েছে প্রতিবাদীরা। আজকের প্রতিবাদ শেষে তারা বাড়ি ফিরে যাবে, কিন্তু প্রতিটা লাঠির ঘা, প্রতিটা টিয়ার গ্যাসের জ্বালায় চোখ থেকে ঝরে পড়া জল, তার হিসেব নিকেশ
করা শুরু হলো সবে। যারা ভাবছেন আজই শেষ, তাদের বলবো আজ রাজধানীতে যা হলো তা এক সূচনা। কাকতালীয় ভাবেই যে মুহূর্তে ছাত্র প্রতিবাদীরা ব্যারিকেড ভেঙে সংসদের 100 মিটারের মধ্যে পৌঁছে গেছেন, সেই মুহূর্তে সংসদের পেছনের দরজা দিয়ে প্রধানমন্ত্রী বেরিয়ে গেলেন। মনে পড়ে যাবেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রধানমন্ত্রীর বাসভবন অভিযানের কথা। তারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন, বলতে গিয়েছিলেন জেএনইউ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে তারা ইন্দিরা গান্ধীকে চান না। নেতৃত্বে ছিলেন সেই সময় জেএনইউর সভাপতি সীতারাম ইয়েচুরি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাড়ির বাইরে এসে দাঁড়ালেন, ইয়েচুরি পুরো ডেপুটেশনটা পাঠ করলেন, পরে ইন্দিরা গান্ধী ওই পদ থেকে পদত্যাগও করেছিলেন। হ্যাঁ, এটাই হলো এক গণতান্ত্রিক আচরণ। দেশের নেতা, সরকারের প্রধান যদি মনে করেন দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক মানুষদের সঙ্গে আলোচনায় যাব না, তাদের কথা শুনবই না, কেবল মাঝে মাঝে মন কি বাত শুনিয়েই যাব, তাহলে এই ওয়ান ওয়ে কমিউনিকেশন ঠিক এই অবস্থাকে ডেকে নিয়ে আসবে বারবার। 2014 থেকে এটা তৃতীয়বার আমরা দেখলাম। প্রথমবার সিএ এনআরসির সময় আমরা দেখেছিলাম দেশ জুড়ে প্রতিবাদ, বিক্ষোভ। সেবারে আচমকাই করোনা এসে সেই আন্দোলনকে মাঝপথে স্থিমিত করে দিয়েছিল। মানুষের মৃত্যু মিছিলে নাগরিকত্ব নিয়ে ভাবার সময় ছিল না। এরপরে আমরা একই জিনিস দেখেছিলাম কৃষি বিল পাস করানোর পরে, না আলোচনা করে নয়। প্রধানমন্ত্রীর মনে হয়েছিল নির্বাচনে অঙ্ক মিলবে না, তিনি একতরফাই ফেরত নিয়েছিলেন কৃষি বিল, কৃষি আইন তখন পাশ করানো হয়ে গেছে। এবারে তৃতীয়বার, কিন্তু এবারে সম্ভবত এক অন্য ছবি দেখতে চলেছি আমরা। এবারে যা শুরু হলো দেশের রাজধানী থেকে তা ছড়িয়ে পড়বে রাজ্যে রাজ্যে। উত্তর ভারতে এমনিতেই এক ব্যাপক জনবিক্ষোভ দেখা যাচ্ছে। আজকের এই আন্দোলন তাকে উস্কানি দেবে। হ্যাঁ, বিজেপি এ দল ও দল সে দল ভেঙে অনেক সাংসদ জুটিয়ে যা ইচ্ছে খুশি বিল পাস করাতেই পারে, কিন্তু রাস্তার বাস্তবতা অন্য কথা বলছে। ভারতের জেনজি, বেকার যুবক যুবতী, দেশের আম আদমি, আরশোলারা অন্য কথা বলছে। আজ রাজ্য রাজধানীতে সেই অধ্যায়ের সূচনা দেখলাম আমরা সাক্ষী থাকলাম এক জনবিক্ষোভের যা গত 50-60 বছরে ভারতের মানুষ দেখেনি। এভাবে সংসদ অভিযান আমরা দেখিনি কখনো। হ্যাঁ, ইতিহাসে এমনিভাবেই সাম্রাজ্য ভাঙে, গড়ে। যারা ক্ষমতার সিংহাসনকে তাদের একান্ত নিজের সম্পত্তি বলে বারবার ভুল করেন, ইতিহাস তাদের শিখিয়ে দেয় দল নয়, জোট নয়, সংসদ নয়, প্রধানমন্ত্রী নয়, দেশের ইতিহাস রচনা করে সাধারণ মানুষ, নগরে, বন্দরে, খেতে, খামারে যারা কাজ করে, তারাই আসল ক্ষমতার স্রোত। এই মুহূর্তে মানুষের সত্যি কথা বলার আগল খুলে গেছে, ভয় ভেঙেছে। সাবানা আজমি আজ ওই যন্তর মন্তরে ফয়েজ আহমদ ফয়েজের লেখা কবিতা পাঠ করলেন, बोल कि लब आजाद है तेरे। আমি তার অনুবাদ করেছিলাম, শুনুন সেই কবিতা। बोल कि लब आजाद है तेरे, বলে ফেল তুই তোর যা ইচ্ছে, শব্দরা এখন সবাই স্বাধীন। আবার তোর জীবের আগল ভেঙে ফেল, তোর শরীর থাকুক একান্তই তোর, বলে ফেল তুই তোর যা ইচ্ছে, শব্দরা এখন সবাই স্বাধীন। আবার দেখ, কামারশালা থেকে অনায়াসে ছিটকে আসছে স্ফুলিঙ্গ, লোহা এখন রক্ত লাল, সব তালা খুলছে, সব শেকল ভাঙছে, সে খবর ছড়াচ্ছে। বলে ফেল তুই তোর যা ইচ্ছে, শব্দরা এখন সবাই স্বাধীন। আবার যেটুকু সময় বাকি পড়ে আছে তাই যথেষ্ট, বলে ফেল তোর জীবে যা যা আসছে, জীব আর শরীর থেমে যাবার আগেই বলে ফেল, কারণ তোর বলা সেই সত্যিটাই থেকে যাবে। বলে ফেল তুই তোর যা ইচ্ছে, শব্দরা এখন সবাই স্বাধীন। আবার হ্যাঁ, এক অন্য স্বাধীনতার লড়াই শুরু হলো। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।